কেননা আমরা কি দেখলাম যে ক্ষুদ্র পুঁজির সাংবাদিকতা বাংলাদেশকে যা শিখিয়েছে, বৃহৎ পুঁজির সাংবাদিকতা বাংলাদেশকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। জাইমা কর্পোরেট ফান্ডেড বা কর্পোরেট ওন সাংবাদিকতা বা প্রতিষ্ঠানের কথা বলছিল। 5ই অগাস্টের আগে আমরা খুব ভালো করে জানি কারা গণভবনে সাংবাদিকতা করতে গিয়েছিলেন। 5ই অগাস্টের আগে আমি কোনো সাংবাদিক, দেখুন, আমি মানুষের আইনের অধিকারের পক্ষে, তদন্ত ছাড়া কোনো কিছু না বলার পক্ষে এবং বিচার ছাড়া কনক্লুশনে না যাওয়ার পক্ষে, কিন্তু তাদের যে কর্মকাণ্ড ছিল সেটি কি সাংবাদিকতা ছিল? সবুজ প্রাঙ্গণে অনেক চাকচিক্যময় ফেস্টিভ্যাল, তো সেখানে একটা সেশন হয়েছিল চাপের মুখে সাংবাদিকতা। তা আমি সাংবাদিকতার মানুষ, আমি ভাবলাম নিশ্চিতভাবে চাপ নিয়ে আলাপ হবে, অন্তত কোনো এক জায়গায় তো চাপ নিয়ে কথা বলা যাবে। গিয়ে যেই দুজন অতিথিকে দেখলাম যারা কথা বলতে এসেছেন, তাদের দুজনই এখন জেলে। জাইমা যাদের কথা বলছিলেন, যাদের নিয়ে আজকে ডেইলি স্টারে তার প্রতিবেদন বেরিয়েছে, এই দুজন তাদের মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে তারা 5 বছর আগে চাপের মুখে সাংবাদিকতা করেছিলেন, এখন তারা অন্তরীণ অবস্থায় আছে জেলখানায়। বিষয়টি কত জটিল এটা বোঝার জন্য উদাহরণটি দিলাম। ওই সময় যদি কেউ চাপের মুখে থেকে থাকে, তার কি এখন জেলখানায় থাকার কথা, নাকি তার বাইরে থাকার কথা, নাকি তার নন্দিত সাংবাদিক হিসাবে থাকার কথা? এটি বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমরা মুক্ত গণমাধ্যম দিবসে কথা বলছি। আমি কয়েকটা প্যাটার্নের আলোচনা লক্ষ্য করলাম। সরকারের প্যাটার্ন, যেটা খুবই প্রেডিক্টেবল, তারা অপতথ্য নিয়ে আলাপ করছেন। এই অপতথ্য কিন্তু মোহাম্মদ এ আরাফাত বলে একটা লোক সারাদিন বলতেন, এবং এক সময় আমি বলতাম উনি অপতথ্য মন্ত্রী, সহজ হতো বলতে। তো আজকে যখন সরকারকে দেখছি, সরকারও সেই অপতথ্য নিয়ে কথা বলছে। অপতথ্য যে একটা সমস্যা, এটা নিয়ে আমার কোনো বিরোধ নাই, কিন্তু সরকার যখন অপতথ্য বলেন তখন বেশ চিন্তায় পড়তে হয়। কেননা অনেক অনুসন্ধানী তথ্য অথবা গঠনমূলক তথ্যকেও সরকারে বসে গেলে অপতথ্য মনে হতে পারে। মুক্ত গণমাধ্যম এবং মানবাধিকার, এটি একটি দ্বান্দ্বিক বিষয়। কেন বিষয়? কারণ যে অপোজিশনে থাকে, বিরোধী রাজনীতি করে, রাজপথে মানুষের কাতারে থাকে, তার কাছে গণমাধ্যমকে একটা চোখে দেখা হয়, মানবাধিকারকে সে এক দৃষ্টিতে দেখে। যেই মুহূর্তে সে সরকারে চলে যায়, সরকার গঠন করে, গণমাধ্যমের একটা ভিন্ন সংজ্ঞা দাঁড়ায় তার কাছে, এবং মানবাধিকারেরও একটা ভিন্ন সংজ্ঞা দাঁড় করায়। আমরা 54-55 বছরে এই চিত্র দেখতে দেখতে আমাদের গা সওয়া হয়ে গেছে। ফলে আজকের যেই দিনটি মুক্ত গণমাধ্যম দিবস, এই দিনে আমরা বিদেশি কিছু প্রতিবেদনের রেফারেন্স টানছি, আমরা বলছি বাংলাদেশের নিচের দিকে মান চলে গেল কিনা, এবং সরকার অপতথ্য নিয়ে কথা বলছে। বেশ কিছু পেশাজীবী সমিতি, যাদের কথা ছিল স্বাধীন সাংবাদিকতা নিয়ে আলোচনা করার, তারা তাদের দলীয় পরিচয় নিয়ে আজকের সেমিনারগুলো করেছেন। আজকে প্রেস ক্লাবে খোঁজ নেন, পিআইবিতে খোঁজ নেন গতকালকে, এবং আপনারা এটা পরিষ্কার চিত্র পাবেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আর ইউনেস্কো বোধহয় তারা করেছেন পাবলিক ট্রাস্ট জার্নালিজম নিয়ে, যে কি করে মানুষের কাছে বিশ্বাসযোগ্য গণমাধ্যম তৈরি করা যায়। দেখুন, 30 বছর আগে আমি বিচিত্রা বলে একটি সাপ্তাহিক পত্রিকায় কাজ করতাম। ওই পত্রিকাটি সরকারি ট্রাস্টেড ছিল, মানে বাংলাদেশ সরকারের মালিকানায় ছিল। ওই পত্রিকা অনুসন্ধানী সাংবাদিকতা করত, এবং সেটি শহরের আলোচিত ঘটনা হতো। এবং তার মানে হচ্ছে, সাংবাদিকতা করতে হলে আপনার যে আজকের কর্পোরেট পুঁজি অথবা গ্ল্যামারাস পজিশন, অথবা আপনি সোসাইটিতে নাম করা ব্যক্তি হয়ে গেলেন, টক শোতে দারুণ সব কথা বলছেন, এগুলো খুব জরুরি বিষয় না। স্বাধীন, সৎ, সাহসী সাংবাদিকতার জন্য আপনাকে স্বাধীন, সৎ, সাহসী হতে হবে। এটা হচ্ছে আমাদের শিক্ষা। কেননা আমরা কি দেখলাম যে ক্ষুদ্র পুঁজির সাংবাদিকতা বাংলাদেশকে যা শিখিয়েছে, বৃহৎ পুঁজির সাংবাদিকতা
বাংলাদেশকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। জাইমা কর্পোরেট ফান্ডেড বা কর্পোরেট ওন সাংবাদিকতা বা প্রতিষ্ঠানের কথা বলছিল। 5ই অগস্টের আগে আমরা খুব ভালো করে জানি কারা গণভবনে সাংবাদিকতা করতে গিয়েছিলেন। 5ই অগস্টের আগে আমি কোনো সাংবাদিক, দেখুন আমি মানুষের আইনের অধিকারের পক্ষে, তদন্ত ছাড়া কোনো কিছু না বলার পক্ষে এবং বিচার ছাড়া কনক্লুশনে না যাওয়ার পক্ষে, কিন্তু তাদের যে কর্মকাণ্ড ছিল সেটি কি সাংবাদিকতা ছিল? নাকি সাংবাদিকতার চেয়েও বেশি কিছু ছিল? নাকি খুনের চেয়েও বেশি কিছু ছিল? এই প্রশ্ন আমাদের নিজেদের করতে হবে। দেখুন, মানবাধিকার প্রশ্নে গিয়ে আমরা অনেক সময় কিন্তু এক জায়গায় বাধা পড়ে যাই, আমরা মনে করি এর চেয়ে বেশি আমাদের এগুলো ঠিক হবে না। আর গত 18 মাস বা 20 মাসে বিচারের নামে, মামলার নামে যে প্রহসন হলো, যে মিথ্যা মামলা হলো এবং মামলা নিয়ে যে বাণিজ্য হলো পুলিশ এবং আইন বিভাগের, এটি তো অবিশ্বাস্য। তাতে করে কি হলো জানেন? জুলাই আগস্টে যারা জীবন দিল, যারা পঙ্গু হলো, তারা তাদের ন্যায় বিচারটি পেল না। এবং এই সোসাইটি এইগুলোই চায়, সে এটাতেই কমফোর্টেবল যে আপনি একটু বিপ্লব করবেন, একটু অভ্যুত্থান করবেন, পরে কিছু আপনিও একটু বাস্তববাদী হয়ে যাবেন, আপনিও কিছু পদপদবি পাওয়ার চেষ্টা করবেন। সমাজ, গণতন্ত্র, বিচার যেই তিমিরে ছিল ওই তিমিরেই থেকে যাবে। যেই কর্পোরেট পুঁজির কথা আমরা বলছি, তারা কিন্তু তাদের সম্পাদক চেঞ্জ করেছেন কোনো জায়গায়। আগের সম্পাদক কোথায় একটু খোঁজ করে দেখুন তো। আগের সম্পাদক ওই প্রতিষ্ঠানেই আছেন, উনি পাশের চেয়ারেই আছেন, উনি পাশের রুমে বসেন, উনি নাকি বিশেষ দায়িত্ব নিয়ে আছেন। তা আমি জিজ্ঞেস করলাম এই বিশেষ দায়িত্বটা কি? বললো যদি আওয়ামী লীগ ফিরে আসে। এই বিশেষ দায়িত্ব নিয়ে আমি অন্তত 5টি কর্পোরেট পুঁজির প্রতিষ্ঠানকে চিনি, তারা তাদের সেই কালো সম্পাদক, গণভবন কুখ্যাত, অখ্যাত অথবা নিন্দিত সম্পাদককে চাকরিচ্যুত করে নাই। তারা কর্পোরেট পুঁজি ধারণ করে, যাদের যথেষ্ট টাকা আছে তারা তাদেরকে রেখে দিয়েছেন। দে হ্যাভ বিন পার্কড, তারা বসে আছেন। আমি এমন একটি টিভি চ্যানেলকে চিনি যার 3 জন মালিকের, একজন আওয়ামী লীগ করেন, একজন এখন বিএনপি করেন বলে সামনের কাতারে, আরেকজন পার্কড আছেন জামাত যদি কোনোদিন চলে আসে। এখন তো নিশ্চয়ই জামাত এনসিপি বলতে হবে, যদি জামাত এনসিপি চলে আসে তাহলে উনি সামনের দিকে চলে আসবেন। দেখুন, আমাদের সমাজ এত সুন্দরভাবে শৃঙ্খলার ভিতর দিয়ে পরিচালিত হয়, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা আর মানবাধিকার কথা বলে আমি কি শত্রু হতে যাব? কাজে আমার এখন এই অনুষ্ঠানে আসার চেয়ে ওরকম কোনো একটি পার্ক প্রতিষ্ঠানে বসে থাকা ভালো ছিল। কিন্তু অবস্থা আসলে তা না। জুলাই আগস্ট আমাদের শিখিয়েছে আমাদের চোখের সামনে যা ঘটছে এটাই চূড়ান্ত না। মানুষের প্রত্যাশা ভিন্ন। মানুষ খুব ভালো জানে তার যে চাওয়া গণতন্ত্র, তার যে চাওয়া মানবাধিকার এবং তার চাওয়ার গণমাধ্যম এবং তার চাওয়ার অর্থনীতি একে অন্যের সাথে যুক্ত। আমরা অনেক সময় মুক্ত গণমাধ্যম বা স্বাধীন সাংবাদিকতাকে মনে করি এটা একটা স্বাধীন সাংবাদিকতা, কিছু ঝোলাওয়ালা লোক পাঞ্জাবি পায়জামা পরা থাকবে, তাদের বেতন লাগে না, তারা কোনোভাবে বেঁচে থাকবেন এবং মালিকরা তাদের বিক্রি করে পয়সা উপার্জন করবেন, এটি সাংবাদিকতা। কিন্তু একটি গঠনমূলক, মুক্ত, স্বাধীন, সাহসী সাংবাদিকতা আমাদের অর্থনীতির চালিকা শক্তি, আমাদের গণতন্ত্রের পূর্ব শর্ত, আমাদের মানবাধিকারের পূর্ব শর্ত এবং আমাদের সুশাসনের সাংঘাতিক বড় স্তম্ভ। এখন এই জায়গায় যদি গণমাধ্যম না যায় তাহলে কিন্তু আপনি দেখবেন অপতথ্যের প্রবাহ বাড়বে, আমার সোশ্যাল মিডিয়ার গতি বাড়বে। কেননা সোশ্যাল মিডিয়া যারা দেখেন, যারা বিশ্বাস করেন এবং নাবিলার নানির মতো যারা ইউটিউব দেখেন, তারা কিন্তু গণমাধ্যমের উপরে বীতশ্রদ্ধ। দেখুন, তাদেরকে কোনো ভোট দেওয়ার সুযোগ ছিল যে আপনি কি গণমাধ্যমের উপরে বীতশ্রদ্ধ কি বীতশ্রদ্ধ না? আজকে ভোট করে দেখেন। আমার বন্ধুরা যারা গণমাধ্যমে আছে তাদের জানতে হবে তারা কতটা নিন্দিত কিংবা কেউ নন্দিত। এই পরীক্ষাটা এই জন্য হওয়া উচিত। আমরা একসময় বলতাম যে পত্রিকাতে ন্যায়কাল থাকতে হবে। কেন বলতাম? কেননা মালিক থাকবে নক্ষত্রের দূরত্বে। মালিক এটিকে ব্যবসা হিসেবে দেখতেই পারেন,
তার সম্পাদকীয় পলিসি যদি মালিক ঠিক করে দেন, সেই মালিক কিন্তু সরকারের চেয়েও ভয়াবহ। কেননা সরকারের তো তাও একটা রাজনৈতিক এজেন্ডা আছে। আপনি তাকে চেনেন, কোন সরকার অতীতে পাওয়ারে ছিল এবং তারা প্রায় এটা বলে অতীতে পাওয়ারে থাকার কারণে তাদের অনেক অভিজ্ঞতা, কিন্তু আপনি তাকে বুঝতে পারেন, পাঠ করতে পারেন, মালিককে পারেন। শহরের সবচাইতে সাহসী ইংরেজি দৈনিকটি প্রায় বিক্রি হয়ে গেল দুদিন আগে। এই শহরের সবচেয়ে সাহসী ইংরেজি দৈনিক, নন্দিত সম্পাদক। আমি অনিশ্চিত ভবিষ্যৎ দেখছি, কারণ যারা কিনেছেন তাদের টিভি আছে, তারা দৈনিক পত্রিকা আছে, তারা অনলাইন আছে, তারা আবার ইংলিশ নিউজ পেপারের দিকে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই ভাববেন যে গণমাধ্যম বিকশিত হচ্ছে। আমি তো দেখছি গণমাধ্যম সংকুচিত হচ্ছে। কেননা ওই মালিক চাইলে তার 4টি প্রতিষ্ঠানই একই সুরে গান গাবে, যদি আমরা গণমাধ্যমের ভেতরে গুণগত পরিবর্তন না আনতে পারি। তার মানে আমাদের গুণগত পরিবর্তনটি জরুরি। খুবই তিতা কথা বলি, সাংবাদিকতার স্বাধীনতার প্রতিবন্ধক সাংবাদিকতা নামধারী ব্যক্তিরাও। দেখুন, আমি প্রায় আওয়ামী লীগ শাসন আমলে আমার অনেক বন্ধুদেরকে বলতাম যে আপনি আওয়ামী লীগে কেন জয়েন করেন না, আপনি ইউনিয়ন পর্যায়ে জয়েন করেন, কোনো একটি স্তরে জায়গা নেন, সাংবাদিকতা নাম নিয়ে আপনি কেন এগুলো করছেন? এখন ধরুন একটা বাসার সামনে অ্যাম্বুলেন্স এলো, আপনি তো ভাববেন রাস্তা ছেড়ে দিবেন, জীবন বাঁচাতে কেউ এগিয়ে এসছে। হোয়াট ইফ ওই অ্যাম্বুলেন্সের ভেতরে সন্ত্রাসী এবং আততায়ী থাকে? কোনো সাংবাদিক, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান এই ভূমিকায় বাংলাদেশে কাজ করেছে। আমি শেষ করব আরেকটি নতুন চিন্তা দিয়ে। সম্পাদকরা, মালিকরা ইদানিং প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন এবং খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রীও নতুন সুবাতাস ছড়াচ্ছেন, ইনফরমাল কাপড় চোপড় পরেন, সাধারণ মানুষের মতো রাস্তায় চলেন। তার কাছে কিন্তু আমাদের প্রত্যাশা আরো অনেক বড় কিছু। তার কাছে প্রত্যাশা হচ্ছে রাষ্ট্রের সংস্কার, রাজনীতির পরিবর্তন এবং জবাবদিহিতা এবং সুশাসন। দেখুন, উনি ইনফরমাল কিনা, উনি তেল বাঁচাতে 40টি গাড়ির জায়গায় 4টি নিয়ে হাঁটেন কিনা, এগুলো আমরা প্রশ্ন। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।